नरेंद्र मोदी रात को नहीं सोता है, उसके अलग अलग कारण है। उसका एक ऑब्वियस कारण है और उसके बहुत सारे हिडन कारण भी हैं। आपने देखा अमित शाह सो कॉल्ड क्या कहते थे उसको पहले, चाणक्य, और क्या कहते थे सरदार पटेल, वेयर हैज ही डिसअपियर्ड? वो भाग गया। वो 20 दिन के लिए पार्लियामेंट हाउस में नहीं घुस पाया। वो রাতের ঘুম কি উড়ে গেছে দেশের দুই সবচেয়ে শক্তিশালী মানুষের? দিল্লির মাভ লস্কর হল থেকে এমন এক রাজনৈতিক বিস্ফোরণ ঘটেছে যার ধাক্কায় কি আগামী দিনে ভিত নড়ে যাবে অপরাজেয় শাসকের। স্বাধীনতা দিবসের ঠিক দুদিন আগে গম্ভীর রাজনীতির চেনা ছক ভেঙে হাসতে হাসতে কটাক্ষ আর পরিহাসের সুরে মোদী শাহ জুটিকে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল গান্ধী। স্পষ্ট ভাষায় বললেন, যতদিন না ইস্তফা দিচ্ছেন মোদী শাহকে আমরা ঘুমোতে দেব না। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কখনো আরএসএসকে বিদ্রুপ করে বললেন বাঞ্চ অফ জোকার্স, কখনো মোদির বিদেশ নীতিকে তুচ্ছ করে নিজের ঠাকুমা ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক স্মৃতির পাতা উল্টে দিলেন। চীনের দৃষ্টান্ত টেনে এনে দাবি করলেন প্রধানমন্ত্রী নাকি নিজেই নিজের দেশকে ধোঁকা দিচ্ছেন। ভারতের রাজনীতিতে কি তবে শুরু হয়ে গেল এক সম্পূর্ণ নতুন অপ্রতিরোধ্য অধ্যায়, নাকি চেনা অহংকারকে গুড়িয়ে দেওয়ার এটাই রাহুল গান্ধীর সবচেয়ে বড় চাল? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের ভেতরে মাভ লস্কর হলে তখন সভা জমজমাট। 13ই আগস্ট রাতের কথা। রচনাত্মক কংগ্রেস শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তৃতা দিতে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। চাঁচা ছড়া ভাষায় আক্রমণ নয়, কটাক্ষ পরিহাস করে সরকারকে হাসির খোরাক করে তোলা। যন্তর মন্তরে জেনজির আন্দোলন রাজনীতি এই নতুন ভাষার আমদানি করেছে। রাহুল গান্ধী ঠিক সেই কৌশলেই নরেন্দ্র মোদী, অমিত শাহ ও আরএসএসকে ব্যঙ্গের ছলে নিশানা করলেন। কোনো গম্ভীর ভাষণ নয়, কোনো মুখ ভার করা রাজনীতি নয়, হাসতে হাসতেই মোদী শাহ জুটির ভিত নাড়িয়ে দিলেন রাহুল। রাহুল গান্ধী কি বলছেন শুনুন। जिस दिन तक नरेंद्र मोदी अपना इस्तीफा नहीं देंगे, अमित शाह नहीं हटेगा, उस दिन तक नरेंद्र मोदी और अमित शाह नहीं सो पाएंगे। थैंक यू, टाटा, गुड बाय। রাহুল দাবি করেছেন যতদিন না নরেন্দ্র মোদী ও অমিত শাহ পদত্যাগ করছেন ততদিন তাদের রাতে ঘুম হবে না। পুরো ভাষণ জুড়ে যেন একটা রাজনৈতিক রিহার্সাল। রাহুল মঞ্চ থেকে সবাইকে বোঝালেন বিজেপিকে ভয় পাওয়া বন্ধ করতে হবে। রাজনীতির বৃত্তের বাইরে নাগরিক সমাজের কাছে পৌঁছতে শীলা দীক্ষিতের ছেলে সন্দীপের নেতৃত্বে রচনাত্মক কংগ্রেস কাজ শুরু করেছে। মঞ্চে সন্দীপ দীক্ষিতকে ডেকে বললেন, আমাকে নির্দেশ দিন। তারপর হঠাৎ সবাইকে চমকে দিয়ে আরএসএস এর স্টাইলে স্যালিউট করার চেষ্টা করলেন। তারপরে বিদ্রুপের ছাঁচে ফেললেন শাসক দলকে। বিজেপি আরএসএসকে এক কথায় বলে দিলেন ক্লাউন বাঞ্চ অফ জোকার্স। এখানেই শেষ নয়, বিদেশি রাষ্ট্রপ্রধানের কোলাকুলি করার যে অভ্যেস প্রধানমন্ত্রী মোদীজির আছে, সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরে মঞ্চেই তার হুবহু নকল করে দেখালেন রাহুল। মনে করিয়ে দিলেন নিজের ঠাকুমা ইন্দিরা গান্ধীর রাজনৈতিক লড়াইয়ের নানা গল্প। আর ভাষণ শেষ করলেন তার বিখ্যাত সেই ইন্টারনেটের মিম ফিরিয়ে এনে, খতম, টাটা, গুড বাই। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গত কয়েকদিন ধরে সংসদে যে তীব্র সংঘাতের রাজনীতি চলেছে, রাহুল এবার তাকে অন্য মাত্রায় নিয়ে গেলেন। মেজাজটা হালকা, মুখে হাসি, কিন্তু আড়ালে রইল এক সাংঘাতিক ধারালো বার্তা। বার্তাটা খুব পরিষ্কার, ক্ষমতাসীন দল আপনাকে ভয় দেখাতে চায়, কিন্তু আপনার অস্ত্র হলো ভয় না পাওয়া, উল্টে ওদের দেখে হাসা। দেখুন, আপনি হাসবেন কিনা সেটা আপনার ব্যাপার, আমি শুধু রাহুল গান্ধী যা বলেছেন সেটাই বলছি। অমিত শাহকে নিশানা করে রাহুলের তোপ তো আরো করা। বিজেপি একসময় যাকে চাণক্য বা সর্দার প্যাটেল এর সঙ্গে তুলনা করত, তিনি নাকি এখন অদৃশ্য। শুনুন অমিত শাহ সম্পর্কে রাহুল কি বলছেন। अमित शाह सो कॉल्ड क्या कहते थे उसको पहले, चाणक्य, और क्या कहते थे सरदार पटेल, बड़ी बात। वेयर हैज ही डिसअपियर्ड? वो भाग गया। वो 20 दिन के लिए पार्लियामेंट हाउस में नहीं घुस पाया। वो শুনলেন আপনারা? উত্তরটা রাহুল নিজেই দিলেন। শ্রোতাদের উদ্দেশ্যে রাহুল প্রশ্ন করেন, নরেন্দ্র মোদী আর বিজেপি সরকারের মোক্ষম ওষুধটা কি? উত্তরটা নিজেই দিলেন। রাজনীতিতে ভালোবাসা আর সম্প্রীতির বার্তা ফিরিয়ে আনা রাহুলের কথায় মহাব্বত কি দোকান।
আরএসএস সম্পর্কে রাহুল গান্ধী কি বলেছেন শুনুন। RSS is an instrument of large capital. They are servants of Mr. Adani, just like Mr. Modi is servant of Mr. Adani. Our problem, which has now to a great extent been resolved, that my friends in the media have been captured by them. It's a big problem because they will come and tell me, sir, we don't like what is happening, but we have to. They tell me, I'm telling you, we have to feed our children. हमें भी नौकरी करनी है. Understand? इनका भी एक्सप्रेशन मैं समझता हूं कि आपको अपने बच्चों की स्कूलिंग करानी है, फ्यूचर बनाना है, बट देयर इज ऑल्सो समथिंग नोन एज नेशनल स्पिरिट. नेशनल स्पिरिट इज वी आर नॉट गोइंग टू अलाउ अ बंच ऑफ क्लाउन्स टू क्रिएट ऑर्डर ओवर अस. এরপরই আরএসএস এর আসল রাজনীতি আর অর্থনীতি নিয়ে বড় চাবুকটা মারলেন রাহুল। তুলে ধরলেন তাদের আসল রূপান্তরের ইতিহাস। রাহুল বললেন, একসময় আরএসএস কি ছিল? ছোট ব্যবসায়ী, মিষ্টির দোকানের মালিক, কামার, স্বর্ণকার, ছোটখাটো সাধারণ মানুষের এক সংগঠন। কিন্তু বিজেপি ও আরএসএস আজ তাদেরই সবচেয়ে বড় ধোঁকা দিয়েছে। নোট বাতিল আর তড়িঘড়ি আনা জিএসটি দিয়ে নিজের মূল ভিত্তিকেই শেষ করে দিয়েছে ওরা। এই পরিবর্তনের ইতিহাসটা কিন্তু দারুণ তথ্য ভিত্তিক। রাহুল মনে করিয়ে দিলেন কিভাবে বদলে গেল আরএসএস এর রূপরেখা। প্রথম ধাপ, অটল বিহারী বাজপেয়ীর আমলে প্রমোদ মহাজনের হাত ধরে প্রথমবার কর্পোরেট পুঁজি প্রবেশ করে এই সংগঠনে। দ্বিতীয় ও চূড়ান্ত ধাপ, নরেন্দ্র মোদীর হাত ধরে সংঘের পূর্ণাঙ্গ কর্পোরেটাইজেশন হয়। রাহুলের দাবি, আরএসএস এর যে পুরনো সামাজিক ভিত্তি ছিল তা আজ মৃত। তারা এখন শুধুই বড় পুঁজির চাকর। রাহুল সরাসরি তোপ দিকে বললেন, বড় শিল্পপতিদের স্বার্থ রক্ষা করাই এখন মোদী সরকার আর আরএসএস এর একমাত্র কাজ। শুনুন রাহুল কি বললেন। The RSS has been utilized, has been captured and been utilized by large capital. Mr. Ambani, Mr. Adani, these guys have captured the RSS. The RSS ceased to exist long ago. What was the RSS? The RSS was the expression of the small Indian businessman. Goldsmith, jeweler, Banya. That was the RSS. That died. It's gone. Today the RSS is an instrument of Mr. Adani. And they stand there with their lathis and all making a fool of themselves. शुरुआत कैसे हुई? शुरुआत वाजपेयी जी के टाइम में प्रमोद महाजन ने की. कैपिटल इंजेक्शन को आरएसएस के अंदर उसने डाला. पहला फर्स्ट स्टेप. और सेकंड स्टेप नरेंद्र मोदी. फाइनल कॉर्पोरेटाइजेशन ऑफ आरएसएस और नरेंद्र मोदी. इट्स ऑब्वियस. आरएसएस एज ओरिजिनल फोर्स इज डेड. We are not fighting. They're finished. They're gone. আচ্ছা, মোদিজি কেন গত 12 বছরে একটাও খোলা সাংবাদিক সম্মেলন করেননি? রাহুল বললেন, আগে তিনিও ভাবতেন এর পেছনে হয়তো বড় কোনো পিআর বা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, কিন্তু রহস্যটা ফাঁস হয় এক বিশেষ দিনে। রাহুল গান্ধী সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বলছেন, তারপর একদিন আমি ওনার সঙ্গে একটা বন্ধ ঘরে মুখোমুখি বসলাম। বন্ধ ঘরে প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কি ঘটেছিল? রাহুল গান্ধী ফাঁস করলেন সেই রহস্য। বললেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র 5 মিনিট কথা বলার পরেই সত্যিটা পরিষ্কার হয়ে যায়। তিনি কোনোদিন মিডিয়ার সামনে মুখোমুখি বসতেই পারবেন না। মুখোমুখি প্রেস কনফারেন্সে বসলে 5 মিনিটেই সব জারিজুরি শেষ হয়ে যাবে। এটাই বাস্তবতা। তাহলে রচনাত্মক কংগ্রেসের মূল উদ্দেশ্যটা কি? রাহুল পরিষ্কার জানিয়ে দিলেন, এর আসল অর্থ হলো বাক স্বাধীনতা ও নিজের মত প্রকাশের অধিকার। তা সে LGBTQ সম্প্রদায় হোক কিংবা আদিবাসী সমাজ, কাউকেই স্তব্ধ করা যাবে না। রাহুল বললেন, কংগ্রেসের আদর্শ কোনো বৈষম্য মানে না। দেশের প্রতিটি মানুষের মন খুলে কথা বলার অধিকার থাকতে হবে। কাউকে চেপে রাখা যাবে না। কোনো শিখকে বলা যাবে না যে তিনি গুরু নানকের কথা বলতে পারবেন না। কোনো মুসলিমকে আটকানো যাবে না আল্লাহর নাম নেওয়া থেকে। কোনো জৈন বা হিন্দুকে বাধা দেওয়া যাবে না মহাবীর কিংবা শিবের আরাধনা করতে। প্রত্যেকে নিজের কথা বলুক। কারো বক্তব্য অপছন্দ হলে তা ভালোবাসার সঙ্গে আলোচনা করে বোঝাতে হবে। গায়ের জোরে বন্ধ করা যাবে না। কারণ যখনই গোটা দেশ স্বাধীনভাবে কথা বলবে, তখনই ভারতের আসল শক্তি বিশ্ব দরবারে প্রকাশ পাবে। এরপরে রাহুল নজর ঘোরালেন প্রধানমন্ত্রী মোদীর বিতর্কিত বিদেশ নীতির দিকে। এখানেও কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নয়। তিনি আবার সন্দীপ দীক্ষিতকে ডেকে একটি লাইভ অভিনয়ের মাধ্যমে পুরো বিষয়টি ব্যঙ্গাত্মকভাবে বুঝিয়ে দিলেন। संदीप आना जरा। ये इनका पता नहीं कहां से इनके दिमाग में घुस गया। अब अजीब चीजें घुस जाती हैं, बट इनके माइंड में घुस गया कि फॉरेन पॉलिसी इज दिस। আরএসএসও হয়তো কখনো ভাবেনি যে রাহুল গান্ধী তাদের নিয়ে এই পর্যায়ে বিদ্রুপ করবেন। আসলে বিজেপির কিছু নেতা একসময় খুব গর্ব করে কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিতেন। ইতিহাসে এই প্রথমবার দেখা যাচ্ছে কংগ্রেসের মতো মূলধারার একটি জাতীয় দল আরএসএস এর সঙ্গে সরাসরি তত্ত্ব ও ভাবাদর্শের লড়াইয়ে নামতে নিজেদের প্রস্তুত করছে। রাজনীতির অন্দরমহল বলছে, কংগ্রেসের কোনো বড় নেতার ভাষণে আরএসএসকে নিয়ে এত বিস্তারিত
অনুপঙ্খ আলোচনা এর আগে একটাও শোনা যায়নি। রাহুল একা নন, এই রচনাত্মক কংগ্রেসের মঞ্চ থেকেই কংগ্রেস সভাপতি 84 বছরের মল্লিকার্জুন খার্গেও আরএসএস এর বিরুদ্ধে চাঁচা ছোলা আক্রমণ শানিয়েছেন। দীর্ঘদিন ধরে একটা সমালোচনা ছিল, 60-এর দশক থেকে শুরু করে 70-80-র দশক, এমনকি 2004 থেকে 2014 ইউপিএ আমলেও কংগ্রেস সরকারের অজান্তেই আরএসএস তাদের সংগঠন ছড়িয়েছে। সরকারের অগোচরে নিজেদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়িয়েছে, অর্থাৎ পরোক্ষভাবে কংগ্রেসই তাদের এই বারবারন্তকে প্রশ্রয় দিয়েছে। কিন্তু আজ ছবিটা বদলে গেছে। প্রবীণ খড়গে আর রাহুল গান্ধী যে সুরে আরএসএসকে বিঁধছেন তা নজিরবিহীন। যারা দ্বিতীয় সরসংঘ চালক এস গোলওয়ালকারের বিখ্যাত প্রবন্ধ সংকলন বাঞ্চ অফ থটসের কথা জানেন, তারাই ধরতে পারবেন রাহুল কেন সংঘকে বিদ্রুপ করে বাঞ্চ অফ জোকার্স বললেন। রাহুল বললেন, যখন দেশে অন্য কোনো চরমপন্থী শক্তি আরএসএস এর চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে চাইবে, তখন রাহুল গান্ধী নিজে গিয়ে তাদের রক্ষা করবেন। কারণ গণতন্ত্রে সব রকম ভাবাদর্শের অস্তিত্ব থাকা জরুরি। সাধারণত আরএসএস ও হিন্দুত্ববাদী রাজনীতি নিজেদের ঐতিহ্যের ভিত্তি খোঁজে 3000 বছর আগের প্রাচীন ভারতে। সেখান থেকেই গৌরবময় ইতিহাস আর পরিচয়ের রসদ জোগাড় করে তারা। তিনি বুঝিয়ে দিলেন, আজকের সংঘ পরিবার প্রাচীন ভারতের সেই মূল দর্শনকেও বোঝে না। যে রাজনৈতিক নেতাকে 2014 সালের পর থেকে প্রতিপক্ষরা অনভিজ্ঞ বলে কটাক্ষ করার চেষ্টা করেছে, সেই রাহুল গান্ধী আজ বিজেপির আদর্শগত ইতিহাস ও টাইমলাইনকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। এখানে সময়কাল ও ঘটনার বৈপরীত্যটা লক্ষ্য করার মতো। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে আরএসএসকে বিশ্বের বৃহত্তম এনজিও বলে বর্ণনা করেছিলেন। মোদীর এই মন্তব্যের পরই কর্ণাটকের কংগ্রেস মন্ত্রী মল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়াঙ্ক খার্গে মোক্ষম প্রশ্নটা তুলে পাল্টা প্রশ্নে বলেছিলেন, যদি এটা বিশ্বের বৃহত্তম এনজিও হয়, তবে এর অফিসিয়াল রেজিস্ট্রেশন নম্বরটা কোথায়? কেন এই সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নেই? কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে রাহুল গান্ধী এক মারাত্মক তুলনা টানলেন। রাহুল গান্ধী কি বলছেন শুনুন। A lot of people in India have been behaving like cowards. They've been behaving like cowards against this cowardly force. Now I can understand if you are fighting the British Empire and suddenly you say, I'm feeling a bit scared. But you're fighting a bunch of jokers. How can you feel scared? খেলাটা বুঝুন। এখন আরএসএস যদি রাহুলের এই কথার উত্তর দিতে মাঠে নামে, তবে তারা রাহুলের পাতা রাজনৈতিক ফাঁদেই পা দেবে। কারণ আরএসএস চিরকাল পর্দার আড়াল থেকে ছায়া যুদ্ধ চালাতে ভালোবাসে। রাহুল ঠিক সেই পর্দাটাই টেনে সরিয়ে দিয়ে তাদের আলোয় টেনে আনছেন। সংঘ পরিবারকে ঘিরে যে বিরাট রহস্যের তাঁবু খাটানো হয়েছিল, রাহুল গান্ধী সেখানে বড়সড় ফুটো করে দিয়েছেন। রাহুলের বক্তব্য, ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে কারোর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব পাতাতে যান না। তার একমাত্র কাজ দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করা। অথচ নরেন্দ্র মোদীর বিদেশ নীতি ঠিক বিপরীত। তিনি ভাবেন বারবার কোলাকুলি করলেই নাকি বিশ্ব নেতারা তার পরম বন্ধু হয়ে যাবেন। অথচ সত্যিটা হলো, ওরা মুখে হাসে ঠিকই, কিন্তু আড়ালে সুযোগ বুঝে ভারতকে চেপে ধরে। শুনুন राहुल की बोल रहे। हिंदुस्तान का प्राइम मिनिस्टर दोस्ती नहीं करता है, उसको दोस्ती से कोई इंटरेस्ट नहीं है, उसको अपने देश की रक्षा करने का काम करता है। इनके दिमाग में पता नहीं कहां से घुस गया कि ये मेरे दोस्त हैं। वो गले लगने लग गया, थोड़ी देर बाद हो जाता है कि भैया ये मेरा दोस्त है, गले लग लिए 3 बार, दोस्त होगा। वो पीछे पकड़ लिया उन्होंने, ये सोचे मेरे बड़े फ्रेंड हैं, ये मैं अपने आप को इनका फ्रेंड नहीं मानता हूं, तो ये आ रहे गले मिलने, मैं आ रहा हूं गला पकड़ने। রাহুল দাবি করেন এরই খেসারত দিতে হচ্ছে ভারতকে। মধ্যপ্রাচ্যে যখন ইরান নিয়ে সংঘাত তৈরি হলো, তখন ভারতের সামনে বিশ্বমঞ্চে বড় ভূমিকা নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। রাশিয়া, ইরান, আমেরিকা সবার সঙ্গেই ভারতের ঐতিহাসিক সম্পর্ক। ইন্দিরা গান্ধীর মতো দূরদর্শী নেতা থাকলে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা নিত। কিন্তু বাস্তবে কি হলো? নরেন্দ্র মোদীর ভুল নীতির কারণে সুযোগটা ছিনিয়ে নিল পাকিস্তান। পাকিস্তান হয়ে উঠল মধ্যস্থতাকারী, আর ভারতের মোদী সরকার স্রেফ হাঁ করে চেয়ে চেয়ে দৃশ্য দেখল। চীন সীমান্ত ইস্যুতেও রাহুলের তোপ আরো তীব্র বিস্ফোরক। অরুণাচল প্রদেশে চীনের আগ্রাসন নিয়ে মুখ খুলে রাহুল বললেন, আমাদের নিজেদের নজরদারি এলাকাতেই চীনা সেনা ভারতীয় সেনাকে ঢুকতে দিচ্ছে না। রাজনাথ সিং, অমিত শাহ আর নরেন্দ্র মোদীর অবস্থা এখন সঙ্গীন। গলওয়ান উপত্যকার ঘটনার কথা মনে করিয়ে দিয়ে রাহুল বললেন, ঘটনার পর প্রধানমন্ত্রী অল পার্টি জুম কলে এসে সরাসরি দাবি করেছিলেন ভারতের 1 ইঞ্চি জমিও কেউ নেয়নি। অথচ সেনার নিজস্ব রিপোর্ট আর উপগ্রহ চিত্র বারবার প্রমাণ করেছে যে চীন ভারতের জমি দখল করেছে। মোদীর এই আত্মঘাতী বিবৃতির পর চীনা তাত্ত্বিকরা ভারতীয় প্রতিনিধি দলকে সোজা মুখে বলে দিয়েছিল, তোমাদের প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন কোনো জমি দখল করা হয়নি, তবে তোমরা কিসের ভিত্তি নিয়ে কথা বলছো? রাহুলের স্পষ্ট অভিযোগ,
বিজেপি সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থা ও বিদেশ নীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশের প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা হয়েছে কেবল বিজেপিকে ফান্ড জোগানো শিল্পপতি বন্ধুদের পকেট ভরানোর জন্য। ভাষণের শেষ লগ্নে রাহুল মোদী সরকারকে ছুড়ে দিলেন এক খোলা চ্যালেঞ্জ। राहुल बोलें, आप लिख लो, जिस दिन तक नरेंद्र मोदी अपना इस्तीफा नहीं देंगे, अमित शाह नहीं हटेगा, उस दिन तक नरेंद्र मोदी और अमित शाह नहीं सो पाएंगे। उनको हम जगा के रखेंगे, पूरी रात जगा के रखेंगे, जब तक वो कोलैप्स करके कहें कि भैया ये हमारी बस की नहीं है, माफ करो, छोड़ दो हमें। তবে এই লড়াই কোনো হিংসা বা ঘৃণার লড়াই নয়। রাহুল জোর দিয়ে বললেন, এই লড়াই ভারতবর্ষের মূল সংস্কৃতি অর্থাৎ প্রেম, ভাইচারা ও অহিংসার আন্দোলন। বিজেপি যে ঘৃণার পরিবেশ তৈরি করছে তাকে ভালোবাসা দিয়েই হারানো হবে। ভাষণের একেবারে শেষে গিয়ে রাহুল গান্ধী শোনালেন এক মজাদার ও চোখ খুলে দেওয়ার মতো ঘটনা। কিভাবে তিনি এই অর্ডার আর খাঁচায় বন্দি না হওয়ার রাজনীতিটা বুঝলেন। গল্পটা লোকসভায়। একদিন রাহুল সাধারণত বিরোধী দলের আসন দিয়ে না গিয়ে ইচ্ছে করেই বিজেপির সাংসদদের সারির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাহুল গান্ধী কি বলেছিলেন শুনুন। लोकसभा में ना एक तो प्राइम मिनिस्टर का साइड होता है और एक ऑपोजिशन का होता है। तो एक दिन पता नहीं क्यों मैं उस साइड से जा रहा था, तो वो बैठे हुए थे वहां पे। तो जब मैं वहां से निकला, वो मेरी ओर देख रहे थे सारे के सारे बीजेपी वाले। मैं थोड़ा उनके जानबूझ के थोड़ा ऐसे पास जा रहा था और मैं वो घूर घूर के देख रहे थे, मैं भी घूर घूर के वापस देख रहा था। तो एक बीजेपी के सांसद ने पता है क्या बोला? उसने कहा, पता है ये जो है ना, ये किसी खांचे नहीं, ये किसी भी खांचे में नहीं घुसता है, इसको ये कहीं भी नहीं फिट आता है, ये कहीं भी घुस जाता है, अपना करता रहता है। हाँ, मैं और हम सब किसी खांचे में नहीं घुसने वाले लोग। রাহুল বললেন, মানুষের পরিচয় বহুমুখী। একজন মানুষ একই সঙ্গে শিখ হতে পারেন, চেহারায় বলিউড স্টার হতে পারেন, কারো ভাইও হতে পারেন, আবার কোনো খেলাধুলার অ্যাথলেটও হতে পারে। হাজার মুক্ত ভাবনার মেলবন্ধন হলো এই ভারত। আর বিজেপি চাইছে সবাইকে একটা নির্দিষ্ট রাজনৈতিক খাঁচায় পুরে রাখতে। নিজের কর্মীদের দিকে বার্তা ছুড়ে দিয়ে রাহুল বললেন, আমরা কেউ ওদের তৈরি ওই সংকীর্ণ খাঁচায় বন্দী হব না। নিজের স্বাধীনতা নিয়ে লড়ে যান, লাভ ইউ অল, লড়াই জারি থাকুক। সবশেষে তিনটি প্রশ্ন। কংগ্রেসের দলীয় সংগঠন রাহুলের এই নতুন ধারালো রণনীতি সামলাতে কতটা প্রস্তুত, আর বিজেপি এই আক্রমণ সামলে কি জবাব দেয়? 3 নম্বর প্রশ্ন, কাল স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদী রাহুলের বক্তব্যের পাল্টা দেন কিনা সেটাও দেখার। সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। উইকেন্ড ভালো কাটুক। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।